একটি বিশাল রাজ্য চালাতে গেলে প্রয়োজন হয় সুশৃঙ্খল শাসন ব্যবস্থার। প্রাচীন কামরূপে যদিও রাজতন্ত্র প্রচলিত ছিল, রাজা কিন্তু একনায়ক ছিলেন না। রাজ্যকে ভুক্তি, বিষয়, পুর এবং গ্রামে ভাগ করা হয়েছিল প্রশাসনিক সুবিধার জন্য। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ভুক্তি বা এই যে বিষয় আবার কি? ঠিক সেইভাবে যেভাবে আজকের দিনে আমাদের দেশকে প্রশাসনিক সুবিধার জন্য মানে শাসন কার্যের সুবিধার জন্য আমাদের দেশকে রাজ্য এবং জেলা স্তরে ভাগ করা হয়েছে, আবার জেলার মধ্যে অনেকগুলো খণ্ড, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত ইত্যাদি স্তর আছে। কারণ শুধু একজন প্রধানমন্ত্রী বা একজন মুখ্যমন্ত্রীর কাছে সমগ্র দেশ বা রাজ্য পরিচালনা করা সম্ভব নয়। তো আজকের দিনে আমাদের এই যে প্রশাসনিক সুবিধার জন্য সরকার যে বিভিন্ন ধরনের ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা বা শাসন ব্যবস্থা, এগুলো ধারণা কিন্তু আমাদের সেই প্রাচীনকালের যে ইতিহাস আছে সেখান থেকেই কিন্তু আমরা পাই। হিউয়েন সাংয়ের কথা আমরা সপ্তম শ্রেণীতে পেয়ে এসেছি, ষষ্ঠ শ্রেণীতে পেয়ে এসেছি। তিনি ছিলেন একজন চীন দেশের পরিব্রাজক। তো ওনার বিবরণীতে উল্লেখ আছে যে আমাদের রাজ্যে ভাস্কর বর্মন খুবই শক্তিশালী এবং বিখ্যাত রাজা ছিলেন। ওনার নাকি 30,000 যুদ্ধ জাহাজ ছিল এবং 20,000 হস্তি বাহিনী, শক্তিশালী সেনাবাহিনী ছিল। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের কামরূপে প্রাচীন যেটা শাসন ব্যবস্থা ছিল সেটা অনেক সফল ছিল। এখন আমরা চলে আসি আমাদের কামরূপ রাজ্যের যেটা অর্থনৈতিক ব্যবস্থা। কামরূপের প্রধান সম্পদ যেটা ছিল সেটা কৃষি এবং বাণিজ্য ছিল। নদী থেকে সোনা আহরণ করার পদ্ধতি তো বিখ্যাত ছিল। তাছাড়াও এই অঞ্চলের মুগা এবং রেশম কাপড়ের খ্যাতি তখনও বিশ্বজুড়ে খ্যাতি ছিল। আর যে সোনা উৎপাদন করা হতো আমাদের কামরূপে, সেটা তখনকার চাণক্যের নাম তোমরা আগেই শুনে এসেছ। ওনার অর্থশাস্ত্রে এই কথার উল্লেখ আছে। তাছাড়াও তখনকার দিনে আমাদের যেটা ব্যবসা বাণিজ্য ছিল সেটাও কিন্তু তখনকার দিনে খুব ভালোই চলত। তখনকার দিনে আমাদের রাজ্যে প্রাপ্ত হাতির দাঁত, গন্ডারের খড়গ এবং নানা ধরনের মূল্যবান কাঠ, তেজপাতা ইত্যাদি বিদেশে রপ্তানি হতো। তার মানে এটাও বুঝলাম যে তখনকার সময়ে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাও উন্নত ছিল। এখন আমরা দেখব যে আমাদের প্রাচীন কামরূপে নারীদের স্থান। তো প্রাচীন কামরূপের নারীরা ছিলেন অত্যন্ত গুণী এবং ধর্মপরায়ণা। সমাজে তখনকার সময় আমাদের সমাজে শিব, শক্তি এবং বিষ্ণুর পাশাপাশি বৌদ্ধ ধর্মেরও প্রচলন ছিল। সংস্কৃত ভাষার সাথে সাথে পুরনো অসমীয়া ভাষা সাধারণতের মুখে মুখে ফিরত। তো প্রাচীন কামরূপ ছিল শক্তি উপাসনার অন্যতম পীঠস্থান, যার মধ্যে কামাখ্যা মন্দির প্রথম স্থানে ছিল। আজকের দিনও সমগ্র ভারতবর্ষের মধ্যে কামাখ্যা মন্দির প্রসিদ্ধ। আমরা এই ভিডিওর প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি। এবার জানবো প্রচন্ড প্রতাপশালী রাজা পৃথুর বিষয়ে। রাজা পৃথু তখন ছিল 1206 খ্রিস্টাব্দ, আজ থেকে প্রায় 800 বছর আগে। তুর্কি থেকে একজন সেনাপতি বখতিয়ার খিলজি তিব্বত জয়ের উদ্দেশ্যে কামরূপে প্রবেশ করেন। প্রচন্ড শক্তিশালী যুদ্ধবাজ ছিলেন বখতিয়ার খিলজি। তার ভয়ে তখন অন্যান্য সব রাজারা আত্মসমর্পণ করেছিল, কিন্তু তিনি জানতেন না এই কামরূপের মাটির বীর সন্তানদের মরণপ্রণ প্রতিরোধের কথা। তিনি সগর্বে কামরূপের দিকে ওনার বিশাল সেনাবাহিনী নিয়ে তিনি ধাবিত হয়েছিলেন, কিন্তু রাজার পৃথুর গেরিলা আক্রমণে খিলজির সেই বিশাল বাহিনী দিশেহারা হয়ে পড়েছিল। কামরূপের বীরযোদ্ধারা তাকে শোচনীয়ভাবে পরাজিত করে। উত্তর গুয়াহাটির কানায় বর্ষিবোয়া শিলালিপিতে আজও সেই বিজয়গাথা শুনিয়ে যায়। তো এই ছিল আমাদের কামরূপের গৌরবময় ইতিহাস। এই ইতিহাস আমাদের শেকড়, আমাদের গর্ব। তো আমার এই ভিডিওর সাথে আমাদের 8ম শ্রেণীর ইতিহাসের প্রথম চ্যাপ্টার এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো রাজনীতি বিজ্ঞান খণ্ডের সংবিধান ও তার প্রয়োজনীয়তা। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।